এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন এগুলো বাদ দেন, এগুলা কথা দিই না। এগুলা চিন্তা করে কি লাভ বলেন? বলতেই থাকবে। আজকে কি বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। এখন বললে কি করব? কারো মুখ তো বন্ধ করা যায় না। বা কিসের বিচার করবে? কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। জনাব আবু আলম শহীদ খান, আমি একটু রাষ্ট্রপতির যে পদত্যাগ পত্র একটু পড়ি। তিনি লিখেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝেই ক্ষণিক অচেতন হয়ে যাই। অর্থাৎ তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে ফোনালাপ, কথিত ফোনালাপ, সেটি অস্বীকার করছেন। প্রিন্স ভাইকে যে প্রশ্নটা করেছিলাম, যদি তাই হয়, অসুস্থতাই যদি কারণ হয়, সেই পদত্যাগটা তারও 1 সপ্তাহ পরেও হতে পারতো, কিংবা 1 সপ্তাহ আগে হতে পারতো। যখনই এই গুঞ্জনটা এলো ফোন আলাপের, তারপরেই আমরা দেখলাম এক ধরনের তাড়াহুড়োর মধ্য দিয়ে এই ঘটনাটা ঘটলো। তাহলে কোনটা বিশ্বাসযোগ্য আসলে, শারীরিক অসুস্থতা নাকি এর মধ্যে অন্য কোনো পলিটিক্স? প্রথমত হচ্ছে যে ফোন আলাপের বিষয়টা তো এখনো এর সত্যতা যাচাই করা হয়নি। আর যেভাবে এসব ছড়িয়ে দেওয়া হয় সেটা তো আমরা যাচাই করতে পারবো না, এবং যারা যাচাই করার তারা নিশ্চয়ই যাচাই করে দেখবেন। আমার মনে হয় না যে উনি যে কথাটা বললেন, এবং উনি তো শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এবং ওনার তো ওপেন হার্ট সার্জারি হয়েছে। উনি যে একেবারে ফিট, সবল, প্রত্যেকদিন 10 কিলোমিটার দৌড়াদৌড়ি করেন, ব্যায়াম করেন 2 ঘন্টা, শারীরিকভাবে ফিট, এটা তো বলার কোনো সুযোগ নাই। উনি আসলেই অসুস্থ। বাট এই সময়কালে উনার উপর তো অনেক চাপ গেছে। ধরেন পদত্যাগ, অভিশংসন, জোর করে তাকে হটিয়ে দেওয়া, বঙ্গভবন ঘেরাও, অনেক নাটকীয় ঘটনাটা ঘটছে না? তারপরেও দেখা গেল যে বিএনপি তখন একটা স্ট্যান্ড নিয়েছিল যে তারা সংবিধানের বাইরে যাবে না। সুতরাং একটা নির্বাচন হলো, এবং নির্বাচনের মধ্য দিয়ে তিনি তখনও থেকে গেলেন। এবং প্রিন্স একটা কথা বলছিল যে সুবিধাজনক সময়ে। এখন ধরেন এটা একটা অসুস্থতা, তার নিজের অসুস্থতা, ব্যক্তিগত কোশ্চেন, এবং উনি হয়তো আরো আমরা জানতে পারবো যখন উনি বাইরে বা দেশে চিকিৎসা করবেন। সুবিধাজনক সময়টা যখন আমরা অনেকে অ্যানালাইসিস করছিল যে বিএনপি তাকে কতদিন রাখতে পারে, তখন একটা আলোচনা আসছিল, যে আলোচনা মানে এরকম ধারণা করা হচ্ছিল, সেটাও কারেক্ট না হতে পারে, যে বিএনপি এমন সময় রাষ্ট্রপতি নির্বাচনটা করবে, শাহাবুদ্দিন সাহেবকে ফুল টেনিউর রাখবে, এটা কেউই বিশ্বাস করে নেই, এবং বিশ্বাস করার কোনো কারণ নাই। বিএনপি এমন সময় একটা রাষ্ট্রপতি নির্বাচন করবে যে রাষ্ট্রপতি ওই 5 বছর পরে যখন নির্বাচন হবে ওনাদের রাষ্ট্রপতি থাকে, মানে ওনাদের নির্বাচিত, মনোনীত নির্বাচনটা তার অধীনে হয়। সুতরাং নির্বাচনটা যেন তার অধীনে হয়, এটা একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ। এটা বিএনপি নেবে না কেন? সুতরাং ওই সময়ে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতেন, এটি একটি অঙ্ক। তার মানে আপনি কি বলছেন যে এই যে প্রক্রিয়াটা স্বাভাবিক, তাড়াহুড়া এক ধরনের ছিল না? একটু তাড়াহুড়া মনে হচ্ছে, মানে ফোনালাপের প্রসঙ্গটা যখন এলো তারপরেই এই যে ঘটনাটা তাড়াহুড়া মনে হচ্ছে, তাড়াহুড়া আছে, ফোনালাপের ইস্যুটা থাকতে পারে। বাট শাহাবুদ্দিন সাহেবকে তো চলে যেতেই হতো, আজকে হোক, কালকে পরে, 15 দিন পরে, 2 মাস পরে তো যেতেই হতো, কারণ শাহাবুদ্দিন সাহেব ওখানে তো ফুল টেনিউর থাকতে পারতেন না। সুতরাং বিএনপি এই রাজনৈতিক চিন্তাটা তাদের ছিল, এবং তারা এটা করবে, এটা মোটামুটি স্থির। এখন যতদিন তাকে রাখা যায়, হয়তো ফোন আলাপটা এটাকে আর একটু উৎসাহিত করেছে। আমাদের চেয়ে তো গভর্নমেন্টের কাছে বেশি খবর থাকে, যদিও শাহাবুদ্দিন সাহেব একদম ব্লান্টলি অস্বীকার করেছেন, এবং খুবই ভালোভাবে বলেছেন যে দিল্লি, এই বাংলাদেশে থেকেই তো ফোন তো যে কোনো জায়গা থেকে করা যায়, এবং ফোন তো করতেই পারতেন। শুধু লন্ডনে যে ফোন আলাপ করতে হবে এমনটা নয়। এবং শেখ হাসিনার সাথে ফোন আলাপ আমার কাছে বিশ্বাস করা খুব কঠিন, কারণ শেখ হাসিনা চুপ্পু সাহেবের ব্যাপারে, কিংবা আমাদের প্রধান
সেনাবাহিনী প্রধানের ব্যাপারে তার অনেক মন্তব্য আছে। না, আমরা অডিও আমরা শুনেছি, তাই না, অডিও শুনেছি আমরা। সুতরাং শেখ হাসিনা তার সাথে কথা বলে ফেলবে লন্ডনে হঠাৎ করে, এরকমটা আমার বিশ্বাস হয় না। এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাই ডিসেম্বর, তার মধ্যে ফোন আলাপ, এই সমস্ত কিছু কি আপনি মনে করেন যে কাকতালীয়, বা এর সঙ্গে কোনো সম্পর্ক বা যোগসূত্র নাই? না, কাকতালীয় না, যোগসূত্র থাকতে পারে, বাট আমরা এখনো শিওর না। আচ্ছা, আপনি যোগসূত্র বের করতে পারেন, আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, বাট ষড়যন্ত্র তো থাকতেই পারে, মানে তত্ত্ব আছে, ষড়যন্ত্র থাকে, এবং তো এটা কানেক্টেড হতে পারে। তো রাষ্ট্রপতির আমরা অডিওটা শুনো, আমাদের ইন্টারভিউ যেটা দিয়েছেন সেখানে উনি এনসিপিকেই উদ্দেশ্য করে বলেছেন যে কিসের বিচার। উনি সংবিধানের 51 অনুচ্ছেদের উদাহরণ দিয়েছেন। 51 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না, কিন্তু উনি তো এখন রাষ্ট্রপতি নাই। এনসিপি আজকে কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে তারা বলেছে যে বিএনপি অভিশংসনের মধ্যে না গিয়ে তাকে পদত্যাগের সুযোগ দিয়েছে, এবং রাষ্ট্রপতি যে চিঠি লিখেছেন যে ভাষায়, তাতে মনে হয়েছে তিনি অসুস্থ, এবং এটি বলবার মধ্য দিয়ে তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন যাতে তাকে সেফ এক্সিট দেওয়া যায়, এবং এনসিপি দাবি করেছে তাকে দ্রুত গ্রেপ্তার এবং ট্রাইব্যুনালে মুখোমুখি করা। এটাকে আপনি কিভাবে দেখেন? এনসিপি এটা দাবি করতেই পারে, এবং এনসিপির দাবি তো একটু নতুন নয়। তারা তো পারলে রাষ্ট্রপতিকে 5ই আগস্টের পরে, মানে এই আগস্ট মাসেই বা তারপরের মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে তারা ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তখন এটাকে অনেকে ষড়যন্ত্র মনে করলেও করতে পারতো, করেছো কেউ কেউ, কারণ তখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতো বা রাষ্ট্রপতিকে যদি ফেলে দেওয়া যেত, তাহলে কিন্তু এখন যে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে আমরা সাংবিধানিক একটা প্রক্রিয়া, নির্বাচন নিয়ে আপনি বিতর্ক থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কারণ জামাত নিজেই তো আলোচনায় আগুন দিয়ে দিয়েছে যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই অনেক জায়গায় কাকে দেওয়া হবে এটা ঠিক করা ছিল, এবং ওনারা উপদেষ্টাদের কাউকে কাউকে দায়ী করছেন। তো সুতরাং নির্বাচন নিয়ে নানান প্রস্তুত আছেই, তারপরেও কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সাংবিধানিক পথে দেশ যাওয়ার চেষ্টা করছে। তো তখন যদি তাকে ফেলে দেওয়া যেত বা ফেলে দিতে পারতেন ইউনূস সাহেব, নোবেল লরেট, যিনি অনেক ষড়যন্ত্রের নায়ক, যাকে বলা হয় ষড়যন্ত্রের মূল নায়ক, তো তিনি যদি এটা করতে পারতেন এনসিপি কে দিয়ে, যেমন তিনি এটা করেছেন, ওনার 18 মাসের শাসনে উনি সব সময় এনসিপি, জামাত এবং আরো অন্যান্যদেরকে দিয়ে একটা মব তৈরি করতেন সব সময়। উনি যেটা মনে করতেন, যেটা চাইতেন, বা ওনার যারা ছিলেন তারা যে জিনিসটা চাইতেন সেই জিনিসটার পক্ষে একটা মব তৈরি করতেন। প্রথমে 2 দিন 3 দিন তার ওখানে যেত, তাদেরকে আবার ঠান্ডা পানি খাওয়ানো হতো, ঠান্ডা জল দেওয়া হতো, আবার খাবার টাবার বিরিয়ানি টিরিয়ানি দেওয়া হতো, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন আন্দোলন করতে আসলো তাদেরকে পিটানি দেওয়া হতো। তো এটা তো আমরা দেখেছি। সুতরাং এই যে বঙ্গভবনে যে মবটা গেছিলো, এটাতে ইউনূসের ডাইরেক্ট মোটিভেশন ছিল, একসাথে তারা এটা করেছিলেন। তখন যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করতেন, তাহলে কিন্তু দেশে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতো। সুতরাং উনি এটা করেন নাই। উনি ওই সময় ওনাকে কে নির্বাচিত করছে, কোন গভর্নমেন্ট, যেমন স্পিকার সাহেব বলেছেন মাফিয়া, কোট আনকোট মাফিয়া সরকারে নির্বাচিত হলেও উনি কিন্তু সংবিধানের পক্ষে, নির্বাচিত সরকারের পক্ষে কাজ করেছেন। তো রাষ্ট্রপতি তখন পদত্যাগ না করে যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, অন্তত এই কারণে তার একটা প্রশংসা করা উচিত, এবং আমি তার প্রশংসা করি যে উনি তখন সাহসী ছিলেন, আর ওনাকে যেতেই হতো, এবং উনি তো যেতেই চাচ্ছিলেন। জনাব ভাই, বিরতির আগে যে প্রশ্নটা, এটাও গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়, যে এরপরে কি তাহলে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা কি গুঞ্জন হিসেবে আমরা দেখবো? সেনাপ্রধান না, রাজনীতির সহজ অঙ্ক কি বলে যে এখন যারা ক্ষমতাসীন আছে সেই কথাটা একটু বলতে হয়। ক্ষমতাসীনদের কথা বলতে গেলেও ধরেন একটা নর্মাল প্রসেস তো ক্ষমতা না, একটা সংকটপূর্ণ পরিস্থিতিতে, এবং শহীদ ভাই খুবই কারেক্টলি বলছেন যে ভোট বা এটা নিয়ে নানা কথা থাকলেও ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার প্রচেষ্টা নেওয়া হচ্ছে, এবং সেইটা নিতে যেও আমরা দেখতে পেলাম আন্দোলনকারী শক্তি বা একসময় বিএনপির যারা খুবই ক্লোজ ছিল তাদের সাথে দূরত্বের পরিমাণ অনেক বেশি, এবং সেটা স্বাভাবিক, কারণ তাদের যে বক্তব্য তাতে তো এটা তো ক্ষতিকর জায়গায়। তা খুবই স্বাভাবিক বিএনপিকে যদি ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার কাজটা করে এবং নিজের জায়গায় থাকে, তাকে তার শক্তিটা সংহত করতে হবে। তাই রাষ্ট্রপতির পয়েন্টও তো এক অর্থে তো তাই, শক্তি সংহত করে নিজের জায়গায় আনা, মানে এখন নিজের লক্ষ্যে বসানো। হ্যাঁ, সেটাই। এখন ওই যে আপনি সেনাপ্রধানের কথা বললেন, আমি বলি যে এই ফর্মুলায় যদি ওনারা সেনাবাহিনীতে যে পুনর্গঠনের কাজ অলরেডি তো করছেন, কিছু অনেকগুলো ব্যাপার আছে, তা সেই জায়গায় যদি এটা, যেহেতু আমার কাছে তথ্য নেই জানি না, যদি এখনকার সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়ায়
কেবলমাত্র তখন ভাবতে পারেন, কিন্তু দূর থেকে তো এরকম কিছু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে আমরা না। দেখছি না। সুতরাং আমার ব্যক্তিগত বিবেচনা, যদি ওই ধরনের কোনো বাধা হওয়ার তথ্যপত্র না থাকে তাহলে তো সরিয়ে দেওয়ার কোনো কারণ এই জায়গাটা দেখি না। বরঞ্চ এমনি বিএনপি তারা এত চতুর্দিকে ঝুটঝামেলার মধ্যে আছে, সেই জায়গাটা কিভাবে কনসলিডেট করবে সেই জায়গায় তারা বড় নজর দেবে বলে আমার ধারণা। জনাব আবু আলম শহীদ খান, এই চিঠিটার আমি মনে করি যে, বা আমরা মনে করি যে একটা বড় ডকুমেন্ট ভবিষ্যৎ রাজনীতির জন্য। কেননা এইখানে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে ফোরাম নানা জায়গা থেকে প্রশ্ন উঠছিল যে কিসের ভিত্তিতে হলো, এবং এই যে সংবিধানে 106 অনুচ্ছেদ বলে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া হয়েছিল, সেই মতামতের কপি কোথায়, কে চেয়েছিলেন, এই নিয়ে প্রশ্ন ছিল। আজকে চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করছেন রাষ্ট্রপতি যে 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারা যে মতামত দেয় তার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে সাংবিধানিক ভিত্তি সেটির একটি দলিল এই চিঠিটা কিনা, এবং ভবিষ্যতে এই চিঠিটা মানে বাংলাদেশের পলিটিক্সকে বুঝবার জন্য বা ইন্টারিম গভর্নমেন্টকে বুঝবার জন্য কাজে আসবে কিনা, বা ওই যে বিতর্কটা ছিল ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হলো, সেইখানে এই একটা প্রশ্নের জবাব কিনা এই চিঠিটা। ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয়েছে যে বিতর্ক আছে, সেই বিতর্কের সমাধান এই চিঠিটা না। চিঠি না, অবশ্যই না, শুধু এই চিঠি দিয়ে তো হবে না। এবং মানে এটা কি একটু সেন্সিটিভ হয়ে যাবে কিনা আপনার স্টেশনের জন্য বা আমাদের সকলের জন্য। এবং এই চিঠি যে রাষ্ট্রপতি লিখেছেন এবং রাষ্ট্রপতিকে যখন চিঠিটা লিখছেন, এটার যে কনসালটেশন হয় নাই সেটাও কিন্তু আমরা জানি না। আচ্ছা, আপনি বলছেন রাষ্ট্রপতির লেখা কিনা সেটা বলছেন আপনি? রাষ্ট্রপতির লেখা তো বটেই। আচ্ছা, আমি বলছি এটা কনসালটেশন হয়েছে কিনা, সরকারের সাথে কনসালটেশন হতে পারে। আচ্ছা, কেন আমাদের দেশের সংবিধানের যে অবস্থা সেখানে একটু আলোক দেওয়ার চেষ্টা করা হয়েছে না, যে আমাদের সংবিধান অনুসারে বর্তমানে রাষ্ট্রপতি যে সরকার যে দল ক্ষমতায় থাকবে, যারা সরকার গঠন করবে, তাদের মতামতের বাইরে যে কিছু করতে পারবে না। এখন ওই তাকে বলতেছেন যে তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রতিবাদ করেন না কেন? এইটা রাষ্ট্রপতি যদি শাহাবুদ্দিন সাহেব থাকতো, জাস্টিস শাহাবুদ্দিন, তারেক শাহাবুদ্দিন, ওটা যদি জাস্টিস শাহাবুদ্দিনও থাকতো তাও উনি প্রতিবাদ করতো না, করার কোনো সুযোগ ছিল না সংবিধান অনুযায়ী, এবং করা যায় না। একটা করতে পারে একজন মানুষ যে আমি থাকবো না, আমি রিজাইন করে চলে গেলাম, এরকম একটা কি শারীরিক অসুবিধা দেখে রিজাইন করতে পারতো। তো এইখানে এই চিঠিটা দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার যে বিচারিক প্রক্রিয়া বা যে সাংবিধানিক প্রক্রিয়া, সেটা পুরোপুরি যুক্তিযুক্ত হয়ে যায় এরকমটা বোঝার সুযোগ নেই এখন পর্যন্ত। পরে এই চিঠি নিয়ে আরো কি আলোচনা হবে আমরা তো জানি না, পরে ভবিষ্যতে। যেমন ধরেন যে আপনি একটু আগেই বলছিলেন না যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত এইসব বিধান, আদেশ, অধ্যাদেশ, একেবারে একটা বড় অধ্যাদেশ, জুলাই তো এইসব রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে করা হয়েছে। বাট তার যে পরবর্তীকালে বিভিন্ন মিডিয়ার সাথে ইন্টারভিউ, সেটাতে এরকম মনে করার সুযোগ আছে, বা এখন উনি মুখ খুলবেন কিনা আমি জানি না, এরকম মনে করার সুযোগ আছে ওই সময়ের ইন্টারভিউয়ে যে অনেক জিনিস তাকে কনসাল্টই করা হয়নি। আপনি যদি প্রধানমন্ত্রীর অফিসে বসে বা যে কোনো মন্ত্রণালয় মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইন করে দেয়, এবং সেই নথি যদি রাষ্ট্রপতির কাছে পাঠানো না হয়, হোয়াট ক্যান রাষ্ট্রপতি ডু? এবং রাষ্ট্রপতি কিন্তু ওই সময় একটা চিঠিও লিখছিলেন যখন বিভিন্ন এম্বাসি থেকে তার ছবি চিঠি লিখছিলেন। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত আদেশ জারি হয়েছে, সেই আদেশগুলোতে রাষ্ট্রপতির মানে এই রুটিন অনুমোদন নেওয়া হয়েছে কিনা এটা একটা সন্দেহের তালিকা রাখেন, মানে কোশ্চেন মার্ক। এই কোশ্চেনের উত্তর আমাদেরকে পেতে হবে। এইটা জানা যাবে তখনই যদি উনি কখনো আত্মজীবনীটা লেখেন। না, উনি কখনো লেখেন, অথবা যখন সরকার চালিয়ে এটা করতে পারে। সরকারের কাছে এখন তো সরকার মানে তো প্রভূত ক্ষমতা, তার মানে রাষ্ট্রপতির দপ্তরে এই সরকার সেই পথে যাবে আপনার মনে হয়? যাওয়া উচিত, তো আপনি তো বাইর করবেন, কারণ যে কোনো সরকারে যাওয়া উচিত। আপনি যদি ডেমোক্রেসি চান, আপনি যদি ডেমোক্রেটিক ওয়েতে সবকিছু করতে চান, তাহলে যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম কোনো জটিলতা হয়ে থাকে বা জাল করা হয়ে থাকে, সেটা তো জানতে হবে মানুষকে। কারণ এই সরকারের জন্য তো জুলাই সনদ একটা কাটার মতো না। ওনারা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু সেটা কি, সেটার অর্থ আমি বুঝি উনি যে নোট অফ ডিসেন্ট ওটা বলে না, মানে ওটাই বলতে হবে যে নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিটা অক্ষরে পালন করব। তাহলে ওনারা যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন এবং গণভোটের যে আদেশ জারি করা হয়েছে, এটার সাথে অনেক তফাৎ না, অনেক তফাৎ, তাই না? এটা তো পরিষ্কার ক্লিয়ার। তো এইটা যে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে করছেন, এটার তো আমাকে বের করতে হবে। সো রাষ্ট্রপতির দপ্তরে যে কোনো নথি গেলে উনি যখন নথি ফেরত দেন, ওখানে কিন্তু একটা ছায়া নথি স্টার্ট হয়। সুতরাং ওইখানে ইভেন
প্রধানমন্ত্রীর অফিসে যখন নথি যায় প্রধানমন্ত্রী অনুমোদন করেন, সেটার যে সামারি এবং পুরো নথিটা সেটা প্রধানমন্ত্রীর অফিসে থাকে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর অফিস বা রাষ্ট্রপতির অফিস থেকে ওটা ফেরত দেওয়া হয়, সামারিটা বলে দেওয়া হয় এটা অনুমোদন করা হয়েছে। তো সুতরাং ডকুমেন্টস আর দেয়ার। ভবিষ্যতে যদি কেউ রিসার্চ করতে চায়, এখন আমরা জানি না, আমাদের বয়সকালে নাও হতে পারে যেটা আপনি বলছেন এই সরকার করবে কিনা, কোন সরকার করবে আমি জানি না। ভবিষ্যতে কেউ যদি রিসার্চ করেন এগুলো বের হবে এবং রিসার্চ হওয়া উচিত। আমাদের দেশে তো এরকম নিয়ম নাই যে 30 বছর পরে 20 বছর পরে সিক্রেট ডকুমেন্টগুলো ওপেন হয়ে যাবে। এখন আমরা জানি না, ব্লাড টেলিগ্রাম জানি আমরা, আমেরিকা কি কি বসে বসে ষড়যন্ত্র করছিল জানি, কিসিঞ্জার এবং নিক্সনের কি কি আলাপ হয়েছিল সেটা জানি, ইন্দিরা গান্ধীকে কি ধরনের গালিগালাজ করতো নিক্সন সাহেব সেটা জানি, তাই না? অনেক কিছু আমরা জানি। তো আমাদেরও তো এক সময় গণতন্ত্র যদি শক্তিশালী হয়, আমাদের রিসার্চ করার যদি সুযোগ দেওয়া হয়, যারা রিসার্চ করবেন, যারা মেধাবী মানুষ আছেন, তারা নিশ্চয়ই এই সব জিনিস বের করবেন। সুতরাং এই চিঠি একমাত্র ডকুমেন্ট না যেটা দিয়ে আপনি ওই যে 106 এটাকে সাপোর্ট করে। আচ্ছা, কেননা তখন চিফ জাস্টিস এবং আরেকজন সিনিয়র জাজ তারা কিন্তু ক্যান্টনমেন্টে ছিলেন, লিস্ট বের করা তাহলে অনুমোদন কার্ড নেওয়া হয়েছে, ফুল কোর্ট। এবং ভালো হয় যদি ওই অ্যাপিলেট ডিভিশনের কাগজটা পাওয়া যায়, কিন্তু সেটা এখন আমরা দেখি নাই তো। যেন হাসান মামুন পাবেন কোথা থেকে? এটা নাই। না, থাকলে তো এখনই দিয়ে দিতেন, থাকলে তো আপনি দিতেনই, থাকলে তো দিতেন। হাসান মামুন, একটা বিষয় যে অন্তর্বর্তী সরকার পুরো 1.5 বছর আমরা ধরে নেই যে শাহাবুদ্দিন সাহেবের জন্য একটা খুব অস্বস্তিকর সময় গেছে। গত 5 মাস সেই অস্বস্তিটা ছিল না। আমরা দেখেছি যে রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠানে কিন্তু জনাব শাহাবুদ্দিন অংশ নিয়েছেন। উনি জয় বাংলা বলা লোক, কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন, জিয়াউর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন। আবার সংসদে প্রথম যে ভাষণটা দিলেন সেখানে আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা করেছেন। অর্থাৎ উনি কিন্তু মোটামুটি বিএনপি আস্থাভাজন হয়ে উঠছিলেন। ফলে বঙ্গভবনে থাকাকালীন এই যা যা ঘটলো, অন্তর্বর্তী সরকারের সময় কাগজপত্রের যা যা জনাব শহীদ খান যেটা ইঙ্গিত করছিলেন, আপনার কি মনে হয় এই সরকার ওই পথে, ওই রিসার্চ করা কিংবা ওগুলো বের করার পথে আর যাবে আসলে? বা তার হাতে আরো যেসব সমস্যা বিএনপির হাতে, এই পথে আর যাবে কিনা আসলে, বা আদৌ দরকার কিনা? যিনি পদত্যাগ করলেন আজকে, তার জীবন কিন্তু বর্ণাঢ্য। এক অর্থে যে উনি 3টা গভর্নমেন্ট শপথ পড়িয়েছেন, 3টা সরকার এবং 3 ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে উনি গেছেন, তাই না? হাসিনা সরকারের সময় একরকম অভিজ্ঞতা, অন্তর্বর্তী শাসনামলে যেটা আবু আলম শহীদ খান সাহেব বিস্তারিত বললেন যে উনি তো বাধ্য হয়ে অনেক কাজ করেছেন, কোনো সন্দেহ নাই, স্বেচ্ছায় তো করেননি বা করার সুযোগও ছিল না। আচ্ছা, এবং আমরা দেখেছি কিন্তু তখন যেভাবে উনি পরিবেষ্টিত হয়ে থাকতেন, সেনা কনভয়, আমার বাসাও দিকে যাতায়াত, তাতে মনে হতো উনি অবরুদ্ধ। উনি বলেছেন আমি অন্তরীণ অবস্থায় আছি ইত্যাদি। তো সেটা স্বাভাবিকও, গণ অভ্যুত্থানের পরে অস্বাভাবিকও না, কারণ উনি তো ওই সরকারের রাষ্ট্রপতি, উনি তো অবিশ্বাসের মুখে ছিলেন। আর বিএনপি সরকারের সময় মোটামুটি একটা ফ্রেন্ডলি পরিবেশ উনি পেয়েছেন, মানে স্বাভাবিকভাবে দায়িত্ব। উনি তো চিকিৎসার্থে লন্ডনেও গিয়েছিলেন, যেখানে এই বিতর্কটা তৈরি হয়েছে যে উনি কথা বলেছেন কিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে। তো উনি আবার ফিরেও আসছেন। অনেকে কিন্তু বলছিল উনি আর ফিরে আসবেন, ওনার জন্য নাকি ভালো অপশন ছিল ওইটা, ফিরে না আসা ইত্যাদি। ওখানে বসে পাঠিয়ে দেওয়া। জি, ফিরে এসছেন এবং উনি নিয়ম অনুযায়ী, আমার ধারণা সরকারের ইচ্ছা অনুযায়ী পদত্যাগ করেছেন ওই ধারাতে। আচ্ছা, ওনার যে ড্রাফট চিঠি, এটা আমি ওনার সঙ্গে একমত যে এটা হয়তো সরকারের লিখে দেওয়া বা তার সাথে পুরো ভাষাটাই, পুরো টেক্সটই কম্পিউটার করা, কিন্তু শুরুতে আবার শ্রদ্ধাভাজন নিজে হাতে লিখেছেন। জি, আমার মনে হয় যে এটা কনসালটেশনের মাধ্যমেই হয়েছে, সরকারের ইচ্ছা অনুযায়ী উনি সেইভাবেই লিখেছেন এবং উনি শান্তিপূর্ণভাবে প্রস্থান নিতে চেয়েছেন এবং ওনার যেসব অবসরকালীন সুযোগ। বিএনপি এই ইস্যুটা নিয়ে আর আগাবে না? আমার মনে হয় যে এগুলো ঘাটাঘাটি বিএনপির করার সময় নাই, কারণ বিএনপি একটা জটিল অবস্থার মধ্যে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। হাসিনা সরকারের অপকর্মের ফলে দেশের একটা বাজে পরিস্থিতি, আবার অন্তর্বর্তী শাসনামলে অরাজকতার কারণে দেশের বিশেষ করে আর্থসামাজিক অবস্থার খুবই খারাপ অবস্থা। আমরা তো আজকে আলাপ করতে পারতাম যে ট্রাম্পের শুল্ক 10% শুল্ক, বাণিজ্যমন্ত্রী অবশ্য বলেছেন যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, কারণ এই শুল্কটা আগেও ছিল, সময় পার হয়ে যাওয়াতে নতুন করে হয়েছে, সেটা নিয়ে আমরা আলাপ করতে পারতাম। যাই হোক, তারপর দেশের কর্মসংস্থান পরিস্থিতি, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, এগুলো তো জটিল। এর মধ্যে আবার একটা প্রাকৃতিক দুর্যোগ, তেলের দামের পরে গ্যাসের ক্রাইসিস, যে গ্যাস নিয়ে একটা বিরাট সংকট চলছে। পেট্রোল পাম্পগুলোতে মানে সিএনজির জন্য লাইন, ঘরে ঘরে গ্যাস পাওয়া যাচ্ছে না। এই সব পরিস্থিতির মধ্যে আমার মনে হয় না যে এগুলো বিএনপি ঘাটাঘাটি করবে। বিএনপি বরঞ্চ এখন একটু সংকটের মধ্যে আছে যে 2-4 জনের নাম আলোচিত হচ্ছে,
কাকে এক এক সময় আমরা সাংবাদিক হিসেবে খবর পাচ্ছি যে হ্যাঁ। কেউ মঈন খান সাহেব এগিয়ে আছেন, হ্যাঁ। কখনো মনে হয় ফখরুল সাহেব এগিয়ে আছেন, এইসব চলছে। কিন্তু আপনার কি মনে হয় যে এই দল আলোচনা। থেকেই সিনিয়র কাউকে নিয়ে আসবে? বিএনপির তো একটা মানে এক্সাম্পল আছে, নন পলিটিক্যাল কাউকে রাষ্ট্রপতি করা, যেমন ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন। জি। এখন যদি তার ব্যাপারে আবার বিএনপি শেষ দিকের এক্সপেরিয়েন্স ভালো না, তাহলে আপনার কি মনে হয় যে পলিটিক্যাল মানে দল থেকেই কেউ হচ্ছেন এরকম মনে হয়? আমার মনে হয় না যে বিএনপি খুব অ্যাডভেঞ্চারে যাবে। শেখ হাসিনা কিন্তু একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিলেন, শাহাবুদ্দিন সাহেবকে, Right. জাস্টিস শাহাবুদ্দিন, এবং অভিজ্ঞতা সরকারের ভালো হয়নি। মানে শাহাবুদ্দিন সাহেবের অভিজ্ঞতা ভালো হয়নি, সরকারের ইভেন অভিজ্ঞতা ভালো হয়নি। ইয়াজউদ্দিনের সঙ্গে সম্পর্ক মানে শাহাবুদ্দিন অভিজ্ঞতা তো সাহেব ভালো না। বিল তো ফেরত পাঠাতেন, এই জননিরাপত্তা বিল ফেরত পাঠিয়েছেন, হ্যাঁ। তাই না? তো উনি ত্রুটি বিচ্যুতি ধরতেন যে এগুলো ঠিক না, এগুলো ঠিক করে পাঠাও ইত্যাদি। তো সেই রকম রাষ্ট্রপতি বোধহয় আমরা পাবো না, করা হবে না। আমরা যতই আশা করি যে সর্বজনগ্রাহ্য, সব মহলে প্রশংসিত সর্বজন গ্রাহ্য, সব মহলে প্রশংসিত এরকম একজন লোকের নাম বলেন তো এই মুহূর্তে। পাওয়া মুশকিল, খুব পাওয়া মুশকিল। বিএনপির মধ্যে মানে একটা যদি কমিশন গঠন করেন, সেখানে একজন সর্বজনগ্রাহ্য মেম্বার পাওয়া কঠিন হবে। কঠিন। ধরেন ন্যায়পালের যে বিধানটা সংবিধানে আছে, আপনাদের ন্যায়পাল যদি গঠন করতে হয়, কে ন্যায়পাল হবেন এরকম একজন লোক আমরাও ভাবছি অনেক সময় যে কে হতে পারে বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য, দলমত নির্বিশেষে এরকম একজন লোকের নাম এখন বলা খুব কঠিন তো এই মুহূর্তে। জি জি, রাজনৈতিক ফলে দলগুলো BNP এক্ষেত্রে কে- কন্ট্রিবিউট করেছে, আমরাও কন্ট্রিবিউট করেছি। আমরা যারা সর্বজনগ্রাহ্য হতে পারতাম, Right. তারাও আমাদের ইন্টিগ্রিটি রাখতে পারিনি। রাইট। তো সেজন্য সেরকম লোক তো নাই প্র্যাকটিক্যালি। সেক্ষেত্রে প্রিন্স ভাই প্রেসিডেন্ট কে হচ্ছেন ধারণা করা যায়? না, আমি ধরেন মনে মনে করি, কিন্তু আমি আর এটা বলা উচিত না, কিন্তু আমি আচ্ছা। একটু ছোট্ট ব্যাখ্যা দেই। ব্যাখ্যা মানে কি, এটা বুঝি আমার বিবেচনায় প্রথমত দেখেন এখানে রাষ্ট্রপতি নিয়ে কতগুলো কথা হলো, উনি জয় বাংলার বাদ দিয়ে জিন্দাবাদ এইটাই, কিন্তু আসলে তো হিসাবটা কি, এই যে এখানে আলোচনা হয়েছে সবাই আমরা জানি, সংবিধানে মন্ত্রিপরিষদ যা লিখে দেবে উনি হ্যাঁ, সেটা পড়া ছাড়া আর কিচ্ছু করার নাই। তো মানে ওটা আসলে রাষ্ট্রপতি কর্তৃক পঠিত ভাষা। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। But- আচ্ছা, এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে আমার ব্যক্তিগত বিবেচনা এরকম যে সংবিধানে এখন রাষ্ট্রপতির যা দায়িত্ব কর্তব্য আছে, বিএনপি সরকার কি ওইটা রাখবে? কোশ্চেনটা উঠছে এই কারণে, কারণ ঐক্যমত্যের আলোচনা এবং পূর্বের হ্যাঁ, আলোচনায়ও হ্যাঁ, যে একটা ভারসাম্য রাষ্ট্রপতির আনার আরো কিছু হ্যাঁ। অধিকার দেওয়ার কথা। এইখানে ভারসাম্য মানে আবার সমনা এই কারণে, কারণ আমরা তো পার্লামেন্টের গণতন্ত্র, Right. কারণ আমরা তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি না। তো সেইটা যদি করে, আমার ধারণা তাহলে হয়তো একরকম তাদের ভাবতে হবে, আর যদি প্রচলিত ব্যবস্থা থাকে আর রকম করতে হবে। আমি ব্যাখ্যা না করে বলি, হ্যাঁ বিএনপি নিয়ে নানা পুরনো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমার ব্যক্তিগত, এটা দলীয় কোনো কথা বলছি না, ধারণা, এবং আমি মনে করি এখন এইটাই বেস্ট হবে বিএনপির মধ্য থেকে। নাম বলছি না, কিন্তু একেবারে নাই তা না, তুলনামূলকভাবে যিনি অন্তত পক্ষে আমার ব্যক্তিগত বিবেচনা মুক্তিযুদ্ধর পক্ষে ব্যক্তি হিসাবে একটা অসাম্প্রদায়িক, এবং অন্তত পক্ষে আমার রাজনীতি বা আপনার রাজনীতি তো করবে না ওই রাজনীতি, কিন্তু অন্তত পক্ষে গণতন্ত্রের ধারাটাকে তিনি চায়, এবং অন্য মানুষের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য। 100% তো আর গ্রহণযোগ্য হবে না, কারণ আমার দলের না হলে আমি তো কাউকে 100% বলবো না। এইরকম গ্রহণযোগ্য ব্যক্তি নাই, আমি তা মনে করি না, বরঞ্চ বিএনপি এই ধরনের অপশানই যাবে বলে ধারণা করি, বা সেইটাই হলে, এটা আমার ব্যক্তিগত বিবেচনা বললাম। আপনি যে অনেকগুলো বিশেষণ দিলেন, সেই বিশেষণে কে, সেই ক্রাইটেরিয়া কে ফুলফিল আমি করবে? নামটা বলছি না, বলা যায় বিএনপির মধ্যে আছে, বিএনপির সিনিয়রদের মধ্য থেকেই আচ্ছা। খুঁজে নিলে এরকম লোক পাওয়া যাবে বলে আমি ব্যক্তিগত আমরা আরো কথা বলবো। জনাব আবু আলম শহীদ খান, আজকেই এই ইস্যুটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মানে শিরোনাম করেছে, আমি কয়েকটা একটু কোট করি। সাউথ চায়না মর্নিং পোস্ট, তাদের খবরে বলা হচ্ছে শেখ হাসিনা এই ঘটনার মধ্য দিয়ে আরো একা হয়ে পড়লেন। বিবিসি, রয়টার্স থেকে শুরু করে ভারতীয় সব গণমাধ্যম ঠাঁই পেয়েছে, এবং বিবিসি বলছে যে শাহাবুদ্দিনের সাথে শেখ হাসিনার সংশ্লিষ্ট বিষয়টি এসছে। আচ্ছা, তাদের শিরোনাম শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। শেখ হাসিনা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পর এবার বিদায় নিলেন রাষ্ট্রপতি। অর্থাৎ আমি শুধু সাউথ চায়না মর্নিং পোস্টের যদি কোট করি যে শেখ হাসিনা আসলে এই ঘটনার মধ্যে দিয়ে একা হয়ে পড়লেন, এটা বলবার সুযোগ আছে কিনা? ওরা বাইরে থেকে নিউজ করে তো, জি। সুতরাং ওরা কি তথ্যের ভিত্তিতে এরকম কথা বলে আমি বুঝতে পারি না। কারণ আমাদের দেশের কোনো নিউজ পেপার মনে হয় এটা করবে না, আচ্ছা। কারণ রাষ্ট্রপতি কি শেখ হাসিনার জন্য গত 2 বছরে 1 সেন্টিমিটার সামনের দিকে এগিয়েছে কিনা? উত্তর হচ্ছে না। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তাকে যেভাবে দায়িত্ব পালন করতে হয়, যতদিন ছিলেন সেভাবে দায়িত্ব পালন করতেন। সুতরাং উনি শেখ হাসিনার একটা গুটি ছিলেন এখানে, এটা বলার কোনো সুযোগ নেই। সুতরাং সাউথ চায়না মর্নিং পোস্ট কেন এইসব নিউজ করে? আল জাজিরাও লিখেছে যে শেখ হাসিনার প্রেসিডেন্টের পদত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার আর কোনো মিত্র রইল না। আল জাজিরা শেখ হাসিনা তো এটা মনে করে না, সেই। আর আমরা শেখ হাসিনাকে নিয়ে তো এখন আলাপ করতে হবে। মানে একটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তার নেতাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। শেখ হাসিনা তো ওনাকে বলছে বিশ্বাসঘাতক।
তো উনি আল জাজিরা কিভাবে এটা বলে, মানে আল জাজিরা, সাউথ চায়না মর্নিং পোস্ট, আরো কারা কারা আছে এই যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে যারা যারা কথা বলে, আর ওই যে বট বাহিনী যারা আছে তারা যে কি বলে, ওর উপর যদি বিশ্বাস বা আস্থা বা ওটা যদি কিছু গুরুত্ব দিতে হয় তাহলে আমরা কোনো আলোচনাই করতে পারবো না। আমি মনে করি না যে শাহাবুদ্দিন সাহেবের যাওয়া আসার ফলে, মানে চলে যাওয়ার ফলে শেখ হাসিনার সাথে একটা বিন্দুমাত্র কানেকশন আছে, এটা একেবারে কানেক্টেড না। জনাব হাসান মামুন, আমরা প্রিন্স ভাইয়ের প্রসঙ্গে যাই যে প্রেসিডেন্ট তাহলে কে হচ্ছেন, এই আলোচনা কয়েকটা নাম আছে, আবার যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাকেও রেখে দেওয়া হতে পারে এরকম আলোচনাও আছে। বিএনপি শেষ পর্যন্ত কি করতে পারে বা কে হতে পারেন কোনো ধারণা করা যায়, বা আপনার এক্সপেকটেশনের জায়গাটাও যদি একটু বলেন। না, আমার এক্সপেকটেশন আমি ফেসবুকে লিখেছি। আচ্ছা, আমি তো বলতেই চাই, আমি বলতে পারি যে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হলে আমরা খুশি হব, অন্তত আমি খুশি হব, আচ্ছা। বা অনেকে খুশি হবেন। তার যে আপৎকালীন ভূমিকা ছিল, মানে 15.5 বছরে শেখ হাসিনার বিরাট ভূমিকা, উনি দল ধরে রেখেছেন। তারেক রহমান সাহেব বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন, উনি মাঠে থেকে লড়াই করেছেন। এই বয়সে উনি বারবার জেলে গেছেন অন্যায়ভাবে, এবং উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ওনার একটা মানে বাম রাজনৈতিক ঐতিহ্য আছে। তারপর হচ্ছে উনি বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে ছিলেন। উনি সম্ভবত 2001 সাল থেকে এমপি, এবং 2018 সালের নির্বাচনে উনি সেই নির্বাচন রাতের ভোট উনি জয়যুক্ত হয়েছিলেন। উনি দলের সিদ্ধান্তে উনি কিন্তু পার্লামেন্টের যোগদান করেননি। উনি দলের প্রতি অনুগত এবং সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তি আমি মনে করি, সব মহলে মোটামুটি। এবং তার একটা কি বলবো যে ইনক্লুসিভ ক্যারেক্টার আছে। উনি মাঝে মিডিয়া নিয়ে যে কথা বলেছেন, হ্যাঁ উনি বলেছেন যে আমরা তো তাই না, যে আমরা দালালি চাই না, দালালি চাই না, কিন্তু সবাই দালালি করছে কেন, একটা জাতিগত সমস্যা। এই যে এইভাবে কথা বলা, এটা কিন্তু বিএনপিতে এরকম লোক কম পাওয়া যায়। আমি অন্যদেরকে আন্ডারমাইন করবো না, সেটা ধৃষ্টতা হবে, কিন্তু আমি মনে করি যে উনি হলে ভালো হয়। যে প্রশ্নটা আছে জনমনে যে ধরেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ওই অর্থে খুব বেশি ক্ষমতা কিন্তু নাই, প্রত্যেকটা কাজ প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে করবেন তিনি। ফলে এরকম একটা অবস্থায় রাষ্ট্রপতির চেয়ারে কে বসলেন এটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগামী দিনের রাজনীতিতে যদি সত্যি সত্যি নতুন কিছু ঘটে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির যে রোলটা মানে গ্রহণ করার প্রয়োজন হবে, তাতে আপনার কি মনে হয় এমন কাউকেও তো বিএনপি বেছে নেবে যাতে ওই সংকট হলে মোকাবেলা করতে পারেন? জি, সংকট তো বিভিন্নভাবেই হতে পারে, এমনকি মেয়াদকালেও সংকট হতে পারে, তাই না? একেবারে সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। আমরা দেখেছি যে মেয়াদকালে সংকট দেখা দেয়, তাই না? আর মেয়াদের পর তো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, আমরা জানি না যে বিল কেমন হবে, এটা কিন্তু একটা বিষয়। কারণ এখানে সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, এর মধ্যে একটা কিন্তু জটিলতা আছে। তখন রাষ্ট্রপতির একটা বড় ভূমিকা থাকে। প্রধান উপদেষ্টা কার প্রধান উপদেষ্টা? রাষ্ট্রপতির। তার মানে কি রাষ্ট্রপতি সরকার প্রধান কিনা তখন? এইসব জটিলতা কিন্তু অতীতে হয়েছে। তো সেগুলোর নিষ্পত্তি করে বিলটা ঝুঁকিমুক্ত করা দরকার, যাতে কোনো সংকট তৈরি না হয়। সেই সময়ে রাষ্ট্রপতির ভূমিকা বেড়ে যাবে, সেই জন্য বিএনপির সেই রকম মানুষকে দেওয়ার প্রবণতা থাকবে, এটা খুবই স্বাভাবিক। আর বিএনপির কিন্তু ক্ষমতায় থাকাকালেই রাষ্ট্রপতি নিয়ে অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। বি চৌধুরী সাহেব তো সেরকমই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতোই খুবই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু উনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চলতে রাজি হননি। জিয়া রহমান সাহেবের কবর জিয়ারত করতে উনি যেতে চাননি। উনি বলেছিলেন যে এটা করলে আমি বিতর্কিত হব বা একদিকে সরে যাব, আমি তো সর্বজনগ্রাহ্য থাকতে চাই। তো এটা নিয়ে তখন জটিলতা তৈরি হয়েছিল এবং তাকে অভিশংসনের হুমকির মুখে তাকে অলমোস্ট পালাতে হয়েছিল বঙ্গভবন থেকে। আমরা জানি সেসব ঘটনাবলী। তো বিএনপির তো এক্সপিরিয়েন্স আছে খারাপ, এবং যাকে রাষ্ট্রপতি করা হয়েছিল তারও খারাপ এক্সপিরিয়েন্স আছে। ফলে আমার যেটা বলছিলাম আগে, যে বিএনপি ওই পথে যাবে বলে মনে হয় না। বিএনপি একজন মানে অনুগত, আবার একই সঙ্গে কালারফুল, এরকম কাউকে রাষ্ট্রপতি করবে বলে ধারণা। বিএনপি পন্থী বুদ্ধিজীবী কাউকে করারও কথা আমরা শুনছিলাম মিডিয়াতে। আমি নাম বলতে পারি, অসুবিধা নাই, ডক্টর মাহবুবুল্লাহ স্যারের নাম আমরা অনেকদিন থেকে শুনছিলাম। কিন্তু আমার মনে হয় যে বিএনপির সঙ্গে তার একটু দূরত্ব তৈরি হয়েছে। উনি ক্রিটিক্যালও সরকারের ব্যাপারে। আমি নিজে একটা ইন্টারভিউ করেছি স্যারের, তো তখন ওই অফ দ্য রেকর্ড জিজ্ঞেস করেছিলাম যে স্যার বলে যে না মনে হয় না, আমি এক্সপেক্টও করি না ইত্যাদি। তো আমরা জানি না কি, আবার এমনও হতে পারে যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো কাউকেও আলোচনার মধ্যে নাই, প্রিন্স ভাই, যে প্রশ্নটা জনমনেও আছে বা আমরাও যেটা একাডেমিক স্ফিয়ারে আলোচনা করি, যে বাংলাদেশের বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির যে রোল,
তাতে এটা এখন পর্যন্ত আলংকরিক। আপনারা জুলাই সনদ যখন মানে তৈরি হচ্ছে তখন কিন্তু আলোচনায় ছিল যে রাষ্ট্রপতির এক ধরনের ভারসাম্য আনা প্রধানমন্ত্রীর সঙ্গে। ফলে এখন এই আলোচনাটা সামনে আনা প্রয়োজন কিনা, যে রাষ্ট্রপতি আসলে তার রোলটা কি হবে? শুধুমাত্রই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই সরকারের কাজই বাস্তবায়ন করবেন? মানে না, অবশ্যই অবশ্যই করা দরকার। দেখেন, এই যে সংবিধানের যে কথাটা ওঠে, সংবিধানের সংশোধন হচ্ছে একটা নর্মাল প্রক্রিয়া, প্রয়োজন অনুযায়ী করা, এবং এটা কিন্তু শুধু ঐক্যমত্যের আলোচনা অনেক আগে থেকেই আছে। যে রাষ্ট্রপতি যে বলতো না, খালি কি কবর জিয়ারত আর এটা ছাড়া কনভোকেশন, হ্যাঁ এটা ছাড়া কোনো কাজ নেই। কনভোকেশনে তাও তো বক্তৃতা নিজের হয়তো আমাদের ওই যে হামিদ সাহেব তিনি প্রচুর যে হয়তো রসালো বলতেন, সেটা একটা অন্য জিনিস, কারণ তাই ছাড়া তো না। কিন্তু এটা রাখা দরকার। প্রসঙ্গক্রমে বলি, আমি মনে করি যে আপনি খুবই অন্য একটা ভালো জায়গায় বলছেন, এই আলোচনাটা একটু খুব মানে পজিটিভ জায়গা থেকে হওয়া দরকার। কিন্তু আমি আবার এটা বলি যে এই পজিটিভ হইতে হবে আমাদের কিন্তু সংসদীয় গণতন্ত্রের ধারা এটা বিবেচনা করে। যদিও আমাদের সংসদীয় ক্ষমতার ভারসাম্য তৈরি করতে গিয়ে রাষ্ট্রপতিকে মানে দুইটা সরকার হয়ে না, সেটা না হয় আরেকটাও দেখেন, অলরেডি কিন্তু সংসদীয় গণতন্ত্রের কথা আমিও কয়েকবার উচ্চারণ করলাম, কিন্তু এটাও তো এক ব্যক্তি শাসন হয়ে গেছে। সেই জায়গা থেকেও আপনি টোটাল সংসদীয় ব্যবস্থারও যেমন আলোচনা করা দরকার, এইখানে রাষ্ট্রপতির ভূমিকার আলোচনা করা দরকার। আমি প্রসঙ্গক্রমে সময় নেই, তবে একটা কথা খালি বলি, কারণ আলোচনার সময় যে আমরা যেটা দেখতে পেলাম, আমার ব্যক্তিগত অবজারভেশন একটা আপনাকে বলতে পারি, যে কতগুলো জায়গায় অর্থাৎ রাষ্ট্রপতির আরো গুরুত্বপূর্ণ কতগুলো ভূমিকা থাকা দরকার, সেটা আমরা আনতে পারি। কিন্তু অন্য যারা আছে, এই যে যারা এখন সনদের বাস্তবায়নের নামে অমুক টমুক এবং যে বিদেশ থেকে যে টিমকে নিয়ে আসা হয়েছিল, তারা কিন্তু আলটিমেটলি যেটা চেয়েছিল প্রধানমন্ত্রীর উপরে আরেকটা সুপ্রা টিম করা, সেইটার ব্যক্তিগতভাবে আমরা তার পক্ষে না। প্যারালাল গভর্নমেন্ট, প্যারালাল, এবং দেখা গেল যে নিয়োগ বড় বড় মানে কমিশনগুলো, মানে আপনি বাংলাদেশে ব্যাংকের গভর্নর থেকে সমস্ত নিয়োগেই একেবারে এক ছত্র অধিকার দিয়ে দেওয়া হলো রাষ্ট্রপতি। পার্লামেন্টের গণতন্ত্রে এই জায়গাটা আবার নাই। আলোচনায় কিন্তু এইগুলো এসেছে। তা আমি মনে করি আপনি ঠিকই বলছেন যে একটা সময় আসে যখন এই আলোচনাগুলো হলে একটা জনগণ, এই যে ধরেন ওনারা আছেন বা আরো অন্যরা আছেন, এখানে অন্য রাজনৈতিক দল, শেষে তো পার্লামেন্টে ডিসাইড করবে, মানুষের মতামতগুলো আসলে জিনিসগুলো পজিটিভ হয়। সেই জন্য এই আলোচনা হওয়াটা ভালো।